হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের যে পাঠ্য অর্থাৎ আমরা আজকে যে বিষয়টি পড়ব সেটা হচ্ছে বাংলা ভাষার সাহিত্য। তবে বাংলা ভাষার যে সাহিত্য পড়ার আগে আমরা একটা বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে বাংলা ভাষার উদ্ভব নিয়ে। আসলে বাংলা ভাষার কিভাবে উদ্ভব হলো আমাদের সেটা আসলে জানতে হবে, কারণ এখান থেকে আপনার বিসিএস, প্রাইমারি বা নিবন্ধন সহ অন্যান্য যে ব্যাংকের যেসব পরীক্ষা আছে মাঝে মধ্যে এই ভাষার উদ্ভব থেকে দিয়ে একটি প্রশ্ন আসে। তো আমাদের ভাষা অর্থাৎ বাংলা সাহিত্য জানার আগে তো আমাদের অবশ্যই ভাষার যে উদ্ভব সেটা এক নজরে একটু আমাদেরকে দেখে নিতে হবে। তো চলুন আমরা আজকে আসলে বাংলা ভাষার উদ্ভবটা কি হয়েছে, কিভাবে হয়েছে সেটা আমরা আজকে আলোচনা করি। তো আমাদের বাংলা ভাষার যে উদ্ভব, আমি এখানে একটা চার্ট আগে থেকে আমি লিখে রেখেছি, যেটা হচ্ছে নাহলে দেখা যাচ্ছে অনেক সময় লিখতে গেলে বা লেখার সময় বলতে গেলে অনেক সময় একটু টাইমটা একটু বেশি লাগে। তো যার কারণে আমি আগে থেকে ভাষার যে উদ্ভব যে একটা চার্ট আমি সংক্ষিপ্ত আকারে লিখে রেখেছি। এটা অনেক বিস্তৃত আছে, আমি সংক্ষিপ্ত আকারে লিখে রেখেছি। এটার সাথে সাথে আমি মোটামুটি চেষ্টা করব যে যে বাকি অংশটা আমি বলে দেওয়ার চেষ্টা করি, যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয়। তো চলুন, তো আমাদের যে বাংলা ভাষাটা মূলত হচ্ছে ইন্দো ইউরোপীয় অর্থাৎ ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত হচ্ছে আমাদের এই বাংলা ভাষাটা। তো এখন এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর দুইটি শাখা আছে, একটি হচ্ছে কেন্তম শাখা, একটি হচ্ছে শতম শাখা। এই কেন্তম এবং শতম এই মূলত হচ্ছে যে এই শতম শাখা গোষ্ঠী থেকে হচ্ছে আমাদের বাংলা ভাষার উদ্ভব হয়েছে। অর্থাৎ যদি আমরা বলি যে এক নজরে যদি আমরা বলি যে ইন্দো ইউরোপীয় থেকে শতম থেকে হচ্ছে আপনাদের ভারতীয় আর্য ভাষা থেকে হচ্ছে প্রাকৃত সেটা অপভ্রংশ হয়ে হচ্ছে বঙ্গ-কামরূপী, এবং বঙ্গ-কামরূপী থেকে হচ্ছে অসমী এবং বাংলা ভাষার উদ্ভব। অর্থাৎ আমরা যদি একটু বিস্তৃত বলি সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় দুটি ভাষা গোষ্ঠী, সেটা একটা হচ্ছে কেন্তম এবং শতম। এই কেন্তম যে ভাষা গোষ্ঠী এটা মূলত হচ্ছে ইউরোপ কেন্দ্রিক, অর্থাৎ গ্রিক, ইতালিক, জার্মান, হিত্তীয় এবং তুখারীয় এই ভাষা গোষ্ঠী। তবে এই ভাষা গোষ্ঠীর মধ্যে হিত্তীয় এবং তুখারীয় এই দুইটা ভাষা গোষ্ঠী আবার অর্থাৎ আমাদের এশিয়ার অন্তর্ভুক্ত। এই হিত্তীয় এবং তুখারীয় অর্থাৎ এই দুইটা ভাষা গোষ্ঠী মূলত এখানে আমরা যেটা বললাম যে এটা ইউরোপ কেন্দ্রিক, কিন্তু এই গ্রিক, ইটালিক, জার্মানিক এগুলোর মধ্যে হিত্তীয় এবং তুখারীয় এই দুইটা ভাষা গোষ্ঠীগুলো আছে। এই দুইটা ভাষা আবার আমাদের এশিয়া কেন্দ্রিক। আর এখানে আমাদের শতম শাখা, এখানে এই শতম শাখার থেকে বেশ কয়েকটি ভাষা গোষ্ঠীর উদ্ভব হয়েছে। তার মধ্যে আমরা এখানে লিখেছি হচ্ছে আরবীয়, মিশরীয় এবং ভারতীয়। এই যে ভারতীয় মূলত যেটা ভারতীয় থেকেই হচ্ছে আমাদের ভারতীয় যে আর্য ভাষা। হ্যাঁ, তো ভারতীয় যে আর্য এবং অনার্য যে কথাটা আমরা জানি, অর্থাৎ আর্য ভাষার উদ্ভব। এখন এই যে আমাদের আর্য যারা ভাষাভাষী ছিল তাদের মূলত হচ্ছে তারা হচ্ছে আপনার সনাতন ধর্মাবলম্বী ছিলেন, এবং এই আর্যদের যে ধর্মীয় যে গ্রন্থ ছিল সেই ধর্মীয় গ্রন্থের নাম ছিল হচ্ছে বৈদিক, অর্থাৎ বেদ, যেটাকে আমরা বলি যেটা বেদ, অর্থাৎ বেদের ভাষাটা ছিল হচ্ছে বৈদিক ভাষা। তো এই বৈদিক ভাষা এখানে আর্যদের ভাষা গ্রন্থ হচ্ছে বেদ ছিল। হ্যাঁ, এই বেদের ভাষাটা ছিল বৈদিক বলা হতো। তো এই বৈদিক ভাষাটাকে সংস্কার হয়ে মূলত হচ্ছে যে সংস্কৃত ভাষা আসছে। তো এই এই বৈদিক ভাষাটাকে সংস্কার করেছিলেন হচ্ছে বিখ্যাত ব্যাকরণ পাণিনি, যার বিখ্যাত গ্রন্থ হচ্ছে অষ্টাধ্যায়ী, যেটা আমরা সবাই জানি, এটা বিভিন্ন পরীক্ষা দেওয়া আসছে। তো হচ্ছে তিনি মূলত এখানে পাণিনি মূলত হচ্ছে যে সংস্কার করে যে ভাষাটি রূপ দিয়েছিলেন সেই ভাষাটি হচ্ছে আপনার সংস্কৃত ভাষা। তো তাহলে আমাদের ভারতীয় যে আর্য ভাষা অর্থাৎ এখান থেকে আসছে হচ্ছে সংস্কৃত এবং প্রাকৃত। এই সংস্কৃত ভাষা এবং প্রাকৃত দুইটা মূল হওয়ার কারণ ছিল, এটা সংস্কৃত বলা হতো যে হচ্ছে আপনার উচ্চমার্গীয় ভাষা, অর্থাৎ সবার মুখের ভাষা ছিল না। এটা যারা উচ্চবংশীয়, ওই সমসাময়িক যারা সাধারণত উচ্চবংশীয় ছিল ধরা হতো বা মনে করা হতো,
তো তারাই মূলত হচ্ছে সংস্কৃত ভাষাটা ব্যবহার করতে পারতেন। আর সাধারণত আপনার নিচু বর্ণ ওই সমসাময়িকের ক্ষেত্রে যারা সাধারণ লোকজন ছিলেন তাদের যে মুখের ভাষাটা সেটাই ছিল হচ্ছে প্রাকৃত। তো এই প্রাকৃত ভাষা পরিবর্তন হয়েছিল। সেটা পরিবর্তন হয়েছিল হচ্ছে গৌড়ীয় প্রাকৃত, আর এটা হচ্ছে মাগধী প্রাকৃত। অর্থাৎ এই প্রাকৃত ভাষাটাও আবার পরিবর্তন হয়েছিল। পরিবর্তন হয়ে সেটা হচ্ছে আপনার গৌড়ীয় প্রাকৃত এবং মাগধী প্রাকৃত, এই দুইটার সংমিশ্রণে হয়েছিল হচ্ছে আপনার বঙ্গ-কামরূপী ভাষা। অর্থাৎ প্রাকৃত ভাষা পরিবর্তনের মাধ্যমে যে ভাষাটি হয়েছিল সেটা হচ্ছে বঙ্গ-কামরূপী। এবং এই বঙ্গ-কামরূপী থেকে হচ্ছে দুইটা ভাষার উদ্ভব হয়, সেটা হচ্ছে আপনার অসমিয়া এবং বাংলা। তো এই অসমিয়া এবং বাংলা এই দুইটা ভাষাকে বলা হয় সহোদর, অর্থাৎ বাংলা ভাষার সহোদর বলা হয় অসমিয়া ভাষাকে। আমরা এই চার্ট নিয়ে হয়তো বিভিন্ন কথা থাকতে পারে, তো মূলত হচ্ছে এটা আমরা একটু সংক্ষিপ্ত আকারে লিখেছি, কারণ বিভিন্ন জনে বিভিন্নভাবে তাই চার্টগুলো লিখে থাকে। তো আমরা আসলে চেষ্টা করছি সংক্ষিপ্ত আকারে যেভাবে লেখা যায়, যেভাবে সহজে লেখা যায়। তো আমাদের মূলত হচ্ছে যে প্রশ্নটা পরীক্ষাতে আসে সেটা হচ্ছে যে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোথায়। আমাদের সাধারণত বাংলা ভাষা যখন উদ্ভব হয়েছে এই প্রশ্নটা আসবে, তখন হচ্ছে আমরা নর্মালি সেখানে দেখবে যে প্রাকৃত ভাষা থাকবে। যে আমাদের খুঁজতে হবে যে এখানে বাংলা ভাষার যে উদ্ভব হয়েছিল সেটা কোন ভাষা থেকে, সেটা আমাদের খুঁজতে হবে সেটা প্রাকৃত ভাষা থেকে। যদি প্রশ্নের অপশনে প্রাকৃত ভাষাটি দেখবেন আছে, তো আমাদের তখন প্রাকৃত ভাষাই মূলত হচ্ছে আমাদের বলতে হবে যে এই প্রাকৃত থেকে হচ্ছে বাংলা ভাষার উদ্ভব হয়েছে। তো এখানে বাংলা ভাষার উদ্ভব নিয়ে আবার আমাদের বিখ্যাত পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং সনীত কুমার চট্টোপাধ্যায় দুইজন কিন্তু দুইটা মতামত দিয়েছে। সেটা হচ্ছে যে বাংলা ভাষার, উনি বলেছেন যে বাংলা ভাষার যে উদ্ভব এটা মূলত হচ্ছে যে গৌড়ীয় যে প্রাকৃত, গৌড়ীয় প্রাকৃত হয়ে বঙ্গ-কামরূপী দেন বাংলা ভাষার উদ্ভব হয়েছে। ডক্টর সনীত কুমার চট্টোপাধ্যায় তার মতে হচ্ছে বাংলা ভাষাটা মূলত হচ্ছে যে মাগধী অপভ্রংশ, এই মাগধী অপভ্রংশ থেকে মূলত বাংলা ভাষার উৎপত্তি হয়েছে। তাহলে এটা আসলে যেটা পরীক্ষাতে সাধারণত দেখা যাচ্ছে যে এই প্রাকৃত ভাষাটাই বেশি আসে। বাংলা ভাষার উদ্ভব কোনটা, তখন আমরা আসলে প্রাকৃত ভাষাটাই লিখবো। তো যদি অনেক সময় দেখা যাচ্ছে যে প্রাকৃত ভাষাটা থাকে না, তো সেক্ষেত্রে আমরা দেখা যায় অপশনে বঙ্গ-কামরূপী পেতে পারি, তখন আমাদের বঙ্গ-কামরূপী আমাদের আনসার করতে হবে। তো দেখা যাচ্ছে বঙ্গ-কামরূপী থাকলো না, প্রাকৃত থাকলো না, তখন দেখা যাচ্ছে যে এই গৌড়ীয় অপভ্রংশ সাধারণত এরকম উত্তর থাকবে। আবার দেখা যাচ্ছে এগুলো আমাদের কোনো অপশনই থাকে না, তখন দেখা যাচ্ছে যে আমাদের এই ইন্দো ইউরোপীয়টা জাস্ট থাকলো, যে ইন্দো ইউরোপীয় কোন ভাষা, মানে কোন বাংলা ভাষাটা কোন ভাষার গোষ্ঠী থেকে উদ্ভব হয়েছে, তখন আমাদের দেখা যাবে অপশনে এই ইন্দো ইউরোপীয় অপশনটা থাকবে। আবার এমন হতে পারে যে ইন্দো ইউরোপীয় থাকলে না, তখন সেখানে দেখা যাচ্ছে যে 3-4টা অপশন বা 5টা অপশনের মধ্যে সেখানে শতম শাখা থাকবে, এই শতম, তখন আমাদের দেখা যাচ্ছে এই বাংলা ভাষার উত্তরণাতরীকে শতম করতে হবে। তবে জিনিসটা হচ্ছে যে আমাদের মোটামুটি বাংলা ভাষার যে উদ্ভব, এটা যে একটা চার্ট, এই চার্টটার মধ্যে মোটামুটি একটা নখদর্পণে রাখতে হবে। কারণ দেখা যাচ্ছে যে এখান থেকে খুবই ছোট্ট একটা অংশ, খুব বেশি বড় অংশ না। তো আমরা যদি একটু ভালো করে একটু চার্টটা একটু চর্চা করি, তো দেখা যাচ্ছে যে এখান থেকে 1 মার্কস আমরা খুব সহজে আমরা লিখে নিতে পারবো। তো আজকে এই পর্যন্তই, সামনের ক্লাসে দেখা হচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।